নির্বাচন দিয়ে চলে যাওয়াই ডক্টর ইউনূসের একমাত্র পথ, বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতেরটা আঁকতে পারবেন না, বললেন ডক্টর ইউনূস। জানাবো ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে আমরা নাকি পালিয়ে গেছি, বললেন হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এসি সহ আহত 7। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন দিয়ে চলে যাওয়াই ডক্টর ইউনূসের একমাত্র পথ, বললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একমাত্র পথ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, তার চেয়ারে বসার কোনো অধিকার নেই, তিনি কোনো নেতা নন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নন। বাংলাদেশে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। ইউনূসের উচিত পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সহায়তা করা, এটাই একমাত্র উপায়। আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি 10 বছর 6 মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। এখন সব 360 ডিগ্রি উল্টে গেছে। গত বছরের 3 থেকে 5 আগস্টের মধ্যে প্রায় 460টি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। 5829টি অস্ত্র পুলিশ স্টেশন থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই গণভবন থেকে এসএসএফ এর অস্ত্র কেড়ে নেওয়া হয়। আমি নিজেও 5 থেকে 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘটনার আঁচ করতে পেরেছিলেন কিনা এমন প্রশ্নে কামাল বলেন, যখন থানা চলছে এবং পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তখন জাতি কেবল সাক্ষী হওয়া এবং মৃতদের গণনা করা ছাড়া আর কিছুই করতে পারে না। পুলিশই সাধারণ মানুষকে রক্ষা করে, কিন্তু পুলিশ যদি হামলার শিকার হয় তাহলে কি হবে? আমি বলবো এটি একটি যৌথ অভ্যুত্থান ছিল, জঙ্গি ও সেনাবাহিনী যৌথ অভ্যুত্থান ছিল এটি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে 74 বছর বয়সী আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, তা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যায়ভাবে, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে যা হলো ডিজিএফআই, অর্থাৎ ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স সহ সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। শুধু গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে। আওয়ামী লীগের ভুলের কারণে কি এই অসন্তোষের জন্ম দিয়েছে এমন প্রশ্নে কামাল বলেন, আমি ভুল বলবো না, তবে হ্যাঁ, আমাদের দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে আমরা দীর্ঘ সময় নিয়েছি। এটাই হলো সমস্যা। 2 বছর পর নতুন নেতা আসতে হবে, কিন্তু আমরা যথাসময়ে নেতাদের নির্বাচন করতে পারিনি। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এই প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। আমাদের আদালতগুলো অচল হয়ে পড়েছে। আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারেন না। সকল বিচারককে পুনরায় নিয়োগ করা হয়েছে। তাই প্রথমত কূটনৈতিক চাপ এবং উচ্চস্বরে আওয়াজ তোলা উচিত, যাতে আদালতগুলোতে আবার কাজ শুরু করতে পারে। ভারত এক্ষেত্রে সাহায্য করতে পারে। নির্বাচন লড়ার প্রশ্নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ফিরে যেতে ভয় পাই না, কিন্তু সেটা যখনই হবে যখন আইনের শাসন পুনরুদ্ধার করা হবে। বিচারপতির অর্থাৎ স্বাধীনভাবে এবং নির্ভয়ে মামলাগুলো শুনতে পারবেন এবং আমাদের আইনজীবীরা আমাদের পক্ষে উপস্থিত হবেন। আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা অবশ্যই নির্বাচনে লড়বো যদি আমরা অংশগ্রহণ করতে পারি। শেখ হাসিনার সঙ্গে সবশেষ কথা হয়েছে জানতে চাইলে জ্যেষ্ঠ এই আওয়ামী লীগ নেতা জানান, 3 দিন আগে তার সঙ্গে কথা হয়েছে। কামাল বলেন, তিনি বলেছেন আপনারা সকল নেতাকে ঐক্যবদ্ধ থাকতে বলেন এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই পরিস্থিতি কাটিয়ে উঠব। বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতেরটা আঁকতে পারবেন না, বললেন ডক্টর ইউনূস। চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে অভিহিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয়। বাংলাদেশ ভারত সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। ডক্টর ইউনূস বলেন, আপনি জানেন বাংলাদেশের মানচিত্র ছাড়া আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না, কারণ বাংলাদেশের স্থল সীমান্ত প্রায় পুরোটাই ভারতের সঙ্গে যুক্ত। ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সীমাহীন দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় বিশ্বকে দায়ী করেন। তিনি বলেন, হাসিনা গোটা বিশ্বের জন্য একটি ভালো শিক্ষা। 2009 সাল থেকে বাংলাদেশে শাসন করা হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি এবং অর্থ পাচারের শক্ত অভিযোগ রয়েছে, যা তদন্ত করেছে অন্তর্বর্তী সরকার।
ডক্টর ইউনূস অভিযোগ করেন, কেউই হাসিনার বিষয়ে প্রশ্ন তোলেনি, যা ভালো বিশ্ব ব্যবস্থার লক্ষণ নয়। এমনটা হওয়ার জন্য পুরো বিশ্বই দায়ী। তাই হাসিনা গোটা বিশ্বের জন্য একটি ভালো শিক্ষায় নোবেল জয়ী। তিনি আরো বলেন, প্রবৃদ্ধির জন্য আমরা সবাইকে ছাড়িয়ে গেছি। এই কথা পুরোটাই মিথ্যে। তবে তিনি এর ব্যাখ্যা দেননি। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন ডক্টর ইউনূস। 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম দিকে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন। ডক্টর ইউনূস বলেন, ব্যক্তিগতভাবে আমি প্রবৃদ্ধির হার দ্বারা খুব বেশি প্রভাবিত হই। সমাজের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান দ্বারা প্রভাবিত। তাই আমি এমন একটি অর্থনীতির কথা চিন্তা করি যেখানে সম্পদকে কেন্দ্রীকরণের ধারণা থেকে বের হওয়া যাবে। ঢাকা দিল্লি তিক্ততার মূল কারণ শুধু শেখ হাসিনাকেই সমর্থন দিয়ে গেছে ভারত। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর দমন পীড়নের অভিযোগে হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর ইউনূস, যাতে এখন সাড়া দেয়নি দিল্লি, যার ফলে দুই দেশের তিক্ততা বেড়েছে আরো কয়েক গুণ। উল্লেখ্য, গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সুপারিশ করেছে ছাত্র নেতারা। এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর ইউনূস। ফ্যাসিস্টরা ভারতে বসে বলছে আমরা নাকি পালিয়ে গেছি, বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তাদের নেতারা ভারতে ও দুবাই পালিয়ে গিয়ে ফুর্তি করছে, আরামায়েশ করছে। পালানোর সময় তাদের কোনো কর্মীকে সঙ্গে নেয়নি। এখন সেই কর্মীরাই বাড়ি থাকতে পারছে না। বিএনপি, জামায়াত ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে। তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইমাম ও আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে। ঢাকার ঘুম থেকে উঠে দেখে 14 গ্রামে গাড়ি পোড়ানোর মামলার আসামি। এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি। হাসনাত আরো বলেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনে আলটিমেটলি লাভ তাদের যারা ভারতে পালিয়ে আছে। এই বিভাজন দূর করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির স্বার্থে। হাসনাত আব্দুল্লাহ বলেন, নেতা হতে হবে জনমুখী, ক্ষমতামুখী নয়। আপনি কোন নেতার পিছনে ঘুরবেন, কাকে সমর্থন দেবেন, এগুলো একটু বুঝে শুনে করবেন। নেতা যদি অত্যাচার নির্যাতক হয়, নেতা যদি মানুষের অধিকার হরণ করে, জমি দখল করে, ওই নেতা আমাদের কোনো প্রয়োজন নেই। ভারতে পালিয়ে যাওয়া নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ কেউ ভারতে বসে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে কোথায় আসছি? নিজের বাড়িতে আসছি। নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয়? যারা এই গুজব ছড়াচ্ছে তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা ভারতে পালিয়ে থেকে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। তারাই এখন পালিয়ে আছে আর পালিয়ে থেকে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। এটি খুবই হাস্যকর। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, এসি সহ আহত 7। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, ওসি সহ আহত 7। রাজধানীর এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হুসাইন ওরফে মিথুনকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালিয়েছে তার সহযোগী।